গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের ভূগোল বইয়ের যে তৃতীয় অধ্যায় শিলা, সেই শিলা চ্যাপ্টারটা কিন্তু আমি গত ক্লাসে শুরু করেছিলাম, তাই তো? এবং সেখানে তোমাদের আমি কেবলমাত্র আগ্নেয় শিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? আজকে কিন্তু আমরা পাললিক শিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখি আগ্নেয় শিলার যে বিষয়গুলো তোমাদের কতটা মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি যে শিলাকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো, এই যে আগ্নেয় শিলা, এর কিন্তু আরেকটি নাম আছে, কি বলতো? ভেরি গুড, প্রাথমিক শিলা। আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা, তাই না? কেন বলা হয় সেটা বলো দেখি। ভেরি গুড, আগ্নেয় শিলা পৃথিবীতে প্রথম এসেছে, তাই না? পৃথিবী যখন সৃষ্টি হয় তখন একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল, এবং সেটি ধীরে ধীরে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে কঠিন এবং শীতল হয়ে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করেছে তাকে আমরা কি বলবো? আগ্নেয় শিলা। এবং পৃথিবীতে প্রথম এই শিলার সৃষ্টি হওয়ার জন্য আগ্নেয় শিলাকে কি বলা হয়? প্রাথমিক শিলা, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এবারে আমাকে বলো, এই আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দুই ভাগে, তাই তো? প্রধানত আগ্নেয় শিলাকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক নম্বর, নিঃসারী আগ্নেয় শিলা, ভেরি গুড। এই তো। আর দু নম্বর হলো উদ্বেধী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলাটা কি জিনিস তোমাদের মনে আছে? ভূঅভ্যন্তরে ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল বা গহ্বর দিয়ে বাইরে বেরিয়ে এসে লাভা রূপে সঞ্চিত হয়, সেটাকে আমরা কি বলবো? নিঃসারী আগ্নেয় শিলা। এই নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ বলো দেখে দুটো। ভেরি গুড, ব্যাসাল্ট, অবসিডিয়াম, এই দুটি হলো কিন্তু নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। আচ্ছা, এবারে আমাকে বলো যে এই যে উদ্বেধী আগ্নেয় শিলা, এই উদ্বেধী আগ্নেয় শিলাকেও কিন্তু দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? ভেরি গুড, এক হচ্ছে উপপাতালিক আর হচ্ছে পাতালিক, তাই না? আচ্ছা, পাতালিক শিলার একটি উদাহরণ দাও তো। গ্রানাইট হলো পাতালিক শিলার উদাহরণ। আর যদি বলে উপপাতলিক শিলার একটি উদাহরণ, সেটি কি হবে? সেটি হবে কি? ডোলেরাইট, তাই না? আচ্ছা, দুটি প্রধান শিলা কি বলতো? আগ্নেয় শিলা দুটি প্রধান উদাহরণ, গ্রানাইট আর বেসাল্ট। আচ্ছা, তোমরা তো রেলগাড়ি করে কোথাও না কোথাও ঘুরতে গেছো। কখনো কি দেখেছো যে রেল লাইনে পাতের উপরে অনেক পাথর পড়ে থাকে? দেখেছো। বলতো সেই পাথরটা কি? সেই পাথরটা কিন্তু এক প্রকার আগ্নেয় শিলা, সেটি হলো ব্যাসেল্ট, তাই তো? আচ্ছা, তাহলে এই পাথর যখন তোমরা লক্ষ্য করেছো তখন তোমরা বুঝতে পারছো যে এই আগ্নেয় শিলা কিন্তু অনেকটা শক্ত, এবং এর ভঙ্গুরতা অনেকটা কম। সহজে কি ভেঙে যায় রেল লাইনের ধারে পাথরগুলো? ভাঙে না, না? তাহলে এর কিন্তু ভঙ্গুরতাটা অনেকটাই কম। আচ্ছা, এবারে আমাকে বলো, এই যে আগ্নেয় শিলা কেলাসের মতো গঠন, এই কেলাসটা দেখতে কেমন, মনে আছে? ভেরি গুড, কেলাসটা দেখতে কিন্তু মিছরির দানা বা চিনির টুকরোর মতো স্বচ্ছ এবং উজ্জ্বল, তাই না? আচ্ছা, এবারে আমাকে বলো তোমরা যে মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? মহাদেশীয় কিন্তু ভূত্বক, মনে আছে? গ্রানাইট দ্বারা কিন্তু মহাদেশীয় ভূত্বক গঠিত। আর ব্যাসল্ট যে শিলা, আগ্নেয় শিলা, সেই ব্যাসল্ট আগ্নেয় শিলা দ্বারা কিন্তু মহাসাগরীয় যে ভূত্বক, সেই মহাসাগরীয় ভূত্বক কিন্তু তৈরি হয়েছে, তাই তো? ভেরি গুড। তাহলে তোমাদের গত ক্লাসে যে আগ্নেয় শিলা পড়িয়েছিলাম তোমাদের আমি,
সেখানে কিন্তু তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো, ভেরি গুড। আজকে কিন্তু আমরা স্টুডেন্ট পাললিক শিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখো, শিলার শ্রেণী বিভাগ আমরা আগের দিনে জেনেছিলাম। কয় ভাগে ভাগ করা যায়? মূলত উৎপত্তি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলাকে কিন্তু প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, নিঃসারী, উদ্বেদী। উদ্বেদীকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, উপপাতালিক আর পাতালিক। এরপরে দেখো, দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে পাললিক শিলা। এই পাললিক শিলা সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত জানবো। প্রথমেই আমাদের জানতে হবে পাললিক শিলাটা কিভাবে সৃষ্টি হয় এবং পাললিক শিলা কাকে বলে। এরপর আমরা উদাহরণ পড়ব। বিভিন্ন রকম যে পাললিক শিলা রয়েছে, সেই পাললিক শিলা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। তাহলে প্রথমে আমরা দেখি পাললিক শিলা কাকে বলে। দেখো, আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। এই প্রাকৃতিক শক্তিগুলো কি বলতো? তোমাদের আমি বলেছিলাম যে পৃথিবীর অন্তর্জাত শক্তি হয় এবং পৃথিবীর বহির্জাত একটি শক্তি হয়। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ যে শক্তি সেগুলি কি কি? ভেরি গুড। অগ্নুৎপাত, তারপরে ভূমিকম্প, এইগুলো কিন্তু হলো পৃথিবীর অন্তর্জাত শক্তি, অর্থাৎ পৃথিবীর ভিতরে কিন্তু এগুলো কাজ করে। কিন্তু পৃথিবীর বাইরে যে শক্তিগুলো কাজ করে সেগুলো কি? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, তাই না? এই যে নদীর বাইরের যে পৃথিবীর ক্ষয়কারী যে কাজগুলো, এই কাজগুলোর প্রধানত উৎসস্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র বা হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। তাহলে কি বললাম আমি? আগ্নেয় শিলাটা কিন্তু পৃথিবীর যে বহির্জাত শক্তি, সেই শক্তির প্রভাবে উৎসস্থান থেকে ধীরে ধীরে সরে গিয়ে কার দ্বারা সরে যাচ্ছে? বহির্জাত প্রক্রিয়ার দ্বারা, যেমন নদীর কাজ, হিমবাহের কাজ, সমুদ্রের কাজ ইত্যাদির কাজে এক স্থান থেকে কিন্তু সরে গিয়ে অন্য স্থানে জমা হচ্ছে। এভাবে বছরের পর বছর কিন্তু এই ক্ষয় পদার্থ বা এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কিন্তু স্তরে স্তরে সঞ্চিত হয়ে এবং চাপের ফলে জমাট বেঁধে একটা শক্ত আবরণীর সৃষ্টি করছে। একেই আমরা কি বলবো? পাললিক শিলা। তাহলে তোমরা বুঝতে পারলে পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়। আগ্নেয় শিলা থেকেই কিন্তু পাললিক শিলা সৃষ্টি হচ্ছে। আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়েই কিন্তু পাললিক শিলার সৃষ্টি হয় এবং সমুদ্র তলে বা নদীর তলায় বা হ্রদের তলায় কিন্তু বহু বছর ধরে এই ক্ষয়প্রাপ্ত যে পদার্থগুলো সেগুলো জমা হয়ে স্তরে স্তরে শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আমরা এক কথায় কি বলবো? পাললিক শিলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়, তাই তো? আচ্ছা, এবার দেখো, এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকায় চুনাপাথরও কিন্তু এই স্তরের মধ্যে লক্ষ্য করা যায়। এছাড়া পলির জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর আরেক নাম পাললিক শিলা। তাহলে এই যে পাললিক শিলাকে আমি কেন বলছি পাললিক শিলার নামকরণটা কিভাবে হয়েছে? তাহলে পলি কিন্তু ধীরে ধীরে বহু বছর ধরে জমাট বেঁধে শক্ত হয়ে সৃষ্টি হয়েছে পাললিক শিলা। আর এই পাললিক শিলা বেশি কোথায় লক্ষ্য করা যায় স্টুডেন্ট? কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে কিন্তু এই পাললিক শিলাটা লক্ষ্য করা যায়। এবারে পাললিক শিলার উদাহরণ দেখো কি কি হতে পারে। চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এগুলো সবই হলো কিন্তু পাললিক শিলার উদাহরণ। পাললিক শিলাকে ইংরেজিতে বলা হয় সেডিমেন্টারি রক। তোমরা আগ্নেয় শিলা পড়েছিলে, আগ্নেয় শিলাকে ইংলিশে কি বলা হয় মনে আছে? মনে নেই তো? আগ্নেয় শিলাকে কিন্তু বলা হচ্ছে ইগনিয়াস রক এবং পাললিক শিলার যে ইংরেজিটা, সেই পাললিক শিলার ইংরেজি হলো সেডিমেন্টারি রক। তাহলে বলো আমাকে যে পাললিক শিলার উদাহরণগুলো কি কি? ভেরি গুড। চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, তাই তো? তোমরা ছবিতে দেখো বিভিন্ন রকম কিন্তু চুনা পাথর, কাদা পাথর, বেলে পাথর, এই যে পাথরগুলো এগুলো সবই কিন্তু পাললিক শিলার উদাহরণ। দেখো এই যে কাদা, পলি ইত্যাদি কিন্তু স্তরে স্তরে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? সমুদ্রের তল বা সাগরের বা নদীর তলদেশে কিন্তু এগুলো জমা হচ্ছে। জমা হয়ে যে শিলার সৃষ্টি করছে সেটা হচ্ছে পাললিক শিলা।
এবারে আমরা এই পাললিক শিলার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে বা বিশেষত্ব রয়েছে, সেই বৈশিষ্ট্য ও বিশেষত্বগুলো কিন্তু আমাদের জানতে হবে। পাললিক শিলার বৈশিষ্ট্য, দেখো এই পাললিক শিলার কিছু কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর কি, এই শিলার স্তরায়ন এবং কাদার চিড় খাওয়ার দাগ কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে একটু আগে আমরা দেখলাম যে এই পাললিক শিলা সমুদ্র তলদেশে বিভিন্ন যে বহির্জাত প্রক্রিয়া তার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে স্তরে স্তরে কিন্তু জমা হয়, তাই তো, বহু বছর ধরে। সেই কারণেই এই শিলায় কিন্তু স্তরায়ন অর্থাৎ ভাগটা কিন্তু স্পষ্ট দেখা যায় এবং চিড় খাওয়া যে দাগ, সেই দাগটাও কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যায়। দেখো এই যে একটা স্তর বা চিড় খাওয়ার দাগ লক্ষ্য করা যাচ্ছে না, এটি কিন্তু পাললিক শিলার অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে দেখো ২ নম্বর, একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। তোমাদের পরীক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবসময় আসে যে কোন আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায়। তোমাদের উত্তর কি হবে, যে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। জীবাশ্মটা কি, দেখো জীবাশ্ম হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ হতে পারে, যেটি এই যখন শিলার স্তরে স্তরে সঞ্চিত হয় তখন মাঝখানে কিন্তু চাপা পড়ে যায়। ঠিক আছে, চাপা পড়ে একটা তার দাগ বা ছাপ থেকে রেখে যায়, সেটাকে কি বলবো আমরা, জীবাশ্ম। এই জীবাশ্ম সম্পর্কে আমি আরো পরে তোমাদের ভালো করে বোঝাবো। ৩ নম্বর পয়েন্টে দেখো, এরপর এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। একটু আগে যখন আমরা আগ্নেয় শিলা পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম স্টুডেন্ট, যে আগ্নেয় শিলা কিন্তু খুব সহজে ভাঙে না, এটি ঠিক তার বিপরীত। দেখো ভঙ্গুরতা দেখা যায় মানে এই শিলা কিন্তু সহজে ভেঙে যায়, অর্থাৎ সমুদ্রের তলায় যেহেতু স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে বা কাদা, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যখন সেটা স্তর সৃষ্টি হয়, ফলে এর ভঙ্গুরতা কিন্তু যথেষ্ট বেশি হয়। ৪ নম্বর দেখো, এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। প্রবেশ্যতা মানে কি জানো, বলো তো, আমি তোমাদের বলেছিলাম প্রবেশ্যতা কি। ভেরি গুড। কোনো গ্যাসীয় বা তরল পদার্থ যখন এই শিলার উপরে রাখা হয়, এটি কতটা সেই শিলার স্তর ভেদ করে ভিতরে ঢুকতে পারছে, সেটাকে কিন্তু বলা হয় শিলার প্রবেশ্যতা। দেখো এই শিলার প্রবেশ্যতা কিন্তু খুবই বেশি, অর্থাৎ যেহেতু ভেঙে যায় বা সূক্ষ্ম দানা দিয়ে তৈরি, ফলে এখানে কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থগুলো খুব সহজেই শিলার মধ্যে ঢুকে যেতে পারে। আচ্ছা, ৫ নম্বর দেখো, ক্ষয় প্রতিরোধের যে ক্ষমতা সেটা বিভিন্ন রকম হয়। এক প্রকার দেখা গেল যে কাদা পাথর খুব সহজেই ভেঙে যাচ্ছে, চুনা পাথর আবার একটু বেশি কসরত করলে তারপরে ভাঙছে। সেই জন্যই বলা হচ্ছে যে এর যে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। আচ্ছা, ৬ নম্বর দেখো, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার কিন্তু এই পাললিক শিলা। তাহলে কয়লা, খনিজ তেল এগুলো কি, এগুলো তো সব সম্পদ নাকি? এই সম্পদগুলো কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় কোথায়, পাললিক শিলাতে। এটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে যে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার বলা হয় বা কয়লা বা খনিজ তেলের ভান্ডার বলা হয় কিন্তু এই পাললিক শিলা। এর কিভাবে তৈরি হয় এই কয়লা বা খনিজ তেল, দেখো এই জীবাশ্ম যেভাবে সৃষ্টি হচ্ছে সেভাবেই কিন্তু উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে ধীরে ধীরে একটা খনিজ পদার্থের সৃষ্টি করছে। ঠিক আছে, এইভাবে কিন্তু কয়লা, খনিজ তেল ইত্যাদি এই পাললিক শিলার মধ্যে স্তরে স্তরে কিন্তু রয়েছে, যেগুলো আমরা এই সেখান থেকে উত্তোলন করে বিভিন্ন কলকারখানায় পরিশোধন করে আমরা কিন্তু ব্যবহার করি। এই যে পেট্রোল, ডিজেল, এগুলো সবই কিন্তু খনিজ তেল। ঠিক আছে, কয়লা আমাদের কোথায় ভালো পাওয়া যায় পশ্চিমবঙ্গে জানো, রানীগঞ্জে না? ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু এবং কয়লা পাওয়া যায়। তাহলে সেখানকার অঞ্চলটা কিন্তু এই পাললিক শিলা দ্বারা গঠিত। আচ্ছা, এরপরে ৭ নম্বর পয়েন্ট দেখো, কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, অর্থাৎ এই যে কঠিন শক্ত সেটা কিন্তু আগ্নেয় শিলা থেকে অনেকটা কম। আগ্নেয় শিলা কিন্তু যথেষ্ট শক্ত। ঠিক আছে, দারণ, ফাটল বা কেলাসের গঠন কিন্তু এখানে দেখা যায় না। তাহলে আমরা একটা জিনিস আগ্নেয় শিলায় লক্ষ্য করেছিলাম যে এখানে কিন্তু কেলাসের গঠন দেখা যায়, তাই তো? কেলাসের গঠন মানে কেমন জিনিস বলো, যেটি দেখতে কেমন, দেখতে অনেকটা মিছরি বা
চিনির দানার মতো। এই কেলাসের গঠন কিন্তু পাললিক শিলায় দেখতে পাওয়া যায় না। কারণ আগ্নেয় শিলাতে দেখা যায়, এর কারণ কি বলতো, মনে আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, আগ্নেয় শিলাতে কিন্তু কেলাস দেখা যায়। কেন দেখা যায়? যখন আগ্নেয় শিলার সৃষ্টি হচ্ছে বা পৃথিবী যখন উত্তপ্ত ও তরল অবস্থায় ছিল, তখন কিন্তু এর মধ্যে জলগুলো কিন্তু বাষ্প আকারে থেকে যায়। ঠিক আছে? এই জলগুলো পরে বাষ্পভূত হয়ে কেলাসের মতো গঠন তৈরি হয়। তা আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কেলাসটা কি। তাহলে তোমরা মনে রাখবে যে কেলাসের গঠন দেখা যায় না পাললিক শিলায়, আর কেলাসের গঠন দেখা যায় আগ্নেয় শিলায়। এই সাতটা বৈশিষ্ট্য তোমরা খুব ভালো করে কিন্তু মুখস্থ করবে। পাললিক শিলার অপরিহার্যতা। দেখো, প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায়, এবং ভূগর্ভের যে চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে যে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কিন্তু কয়লায় পরিণত হয়েছে। তাহলে কয়লাটা কিভাবে পরিণত হয়েছে? দেখো, আজ থেকে প্রায় 30-35 কোটি বছর আগে ভূ আন্দোলন মানে কি? ভূমির ওঠানামা। সেটা ভূমিকম্প হতে পারে, মহিমাবক আলোড়ন হতে পারে, গিরিজনী আলোড়ন হতে পারে, তাই না? এই যে প্রসেসগুলো, ভূ অভ্যন্তরের যে প্রসেসগুলো, সেই ভূ অভ্যন্তরের প্রসেসের ফলে মাটি ওঠানামা পড়ার ফলে উপরের যে ভূমিভাগের যে গাছপালা বা বিভিন্ন যে অরণ্য, সেগুলো কিন্তু ভূগর্ভের তলায় চাপা পড়ে গেছে। এই চাপা পড়ে যাওয়া গাছপালা দিনের পর দিন ভূগর্ভে যে চাপ এবং তাপ থাকে সেটা আমরা সকলেই জানি, তাই তো? এই চাপ এবং তাপে উদ্ভিদের কাণ্ডে যে কার্বন সঞ্চিত থাকে, সেই কার্বন কিন্তু দিনের পর দিন স্তরীভূত হয়ে কয়লার পরিণত হয়। তাহলে একটু আগে যখন আমরা জানলাম যে কয়লা বা খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কোন আগ্নেয় শিলায় লক্ষ্য করা যায়, তোমাদের উত্তর কি হবে? পাললিক শিলায় কিন্তু এই কয়লা বা খনিজ তেল লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার এটা জানলাম আমরা কয়লার কিভাবে সৃষ্টি হয়। এরপরে দেখো, প্রায় 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা রকম প্রাণী, উদ্ভিদ চাপা পড়ে যায়। উপরের স্তরের প্রবল চাপে এবং ভূগর্ভের প্রচন্ড তাপে তাদের দেহাবশেষে যে হাইড্রোজেন এবং কার্বনের দ্রবণ পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি করে। তাহলে কিভাবে খনিজ তেলের সৃষ্টি হচ্ছে? আজ থেকে 7 থেকে 20 কোটি বছর আগে, ঠিক আছে, পাললিক শিলাস্তর যখন প্রাণী এবং উদ্ভিদের দেহাবশেষ চাপা পড়ে গেছে, সেই চাপা পড়ার ফলে ভূ অভ্যন্তরের যে প্রবল তাপ এবং চাপ রয়েছে, তার ফলে দেহাবশেষে মানুষের দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে বা বিভিন্ন যে উদ্ভিদ রয়েছে তাদের দেহে যে হাইড্রোজেন এবং কার্বন থাকে, সেটা দ্রবণ করে পরিণত হয়েছে কিন্তু খনিজ তেল। দেখো, খনিজ তেলের উপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র সছিদ্র পাললিক শিলা স্তরেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তাহলে কোন পাললিক শিলায় দেখা যায়? সছিদ্র পাললিক শিলা স্তরেই কিন্তু খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস লক্ষ্য করা যায়। এবং খনিজ তেল কিন্তু সবার নিচে থাকে, তার উপরে থাকে কিন্তু প্রাকৃতিক গ্যাস। তোমরা ছবি দেখো এখানে, এই যে প্রাকৃতিক গ্যাস কিন্তু রয়েছে দেখো ভূ অভ্যন্তরে কিছুটা উপরে, এবং একদম নিচের স্তরে কিন্তু রয়েছে খনিজ তেল। তাহলে এই ভূমিভাগের উপরে যে গাছপালা বা অরণ্য রয়েছে, সেগুলো ভূগর্ভের বিভিন্ন আন্দোলনের ফলে নিচে চাপা পড়ে কিন্তু এরকম প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এরপরে স্টুডেন্ট আমরা জানবো জীবাশ্মটা কি। হুম, দেখো, জীবাশ্মকে কিন্তু আমরা ইংলিশে বলে থাকি ফসিল। তাহলে ফসিলস এর বাংলা হচ্ছে জীবাশ্ম, তাই তো? এই জীবাশ্ম কেবলমাত্র পাললিক শিলাতেই স্টুডেন্ট লক্ষ্য করা যায়। তাহলে কোন শিলায় পাললিক শিলাতেই বা কোন শিলাতে জীবাশ্ম দেখা যায়? তোমাদের উত্তর কি হবে? পাললিক শিলাতেই কিন্তু একমাত্র জীবাশ্ম লক্ষ্য করা যায়। দেখো তোমরা ছবি, একটা মাছের ছবি রয়েছে না এখানে? দেখো, মাছের শুধু কাঁটাগুলো রয়ে গেছে। এখানে দেখো একটা একটা প্রাণী, টিকটিকি বা বড় কোনো টিকটিকি জাতীয় বড় কোনো প্রাণী, দেখো দেহাবশেষের ছাপ রয়েছে। এগুলো কিন্তু সব হলো জীবাশ্ম। কিভাবে সৃষ্টি হচ্ছে? স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তাদের মধ্যে চাপা পড়ে যায়। যখন পাললিক শিলা সৃষ্টি হচ্ছে, তখন তোমাদের আমি বলেছিলাম যে সমুদ্র তলদেশে এই পাললিক শিলা কিন্তু দিনের পর দিন বা বহু বছর ধরে স্তরে স্তরে, অর্থাৎ এরকম স্তর, তার উপরে স্তর, এরকম স্তরে স্তরে কিন্তু জমা হয়। এবারে
এই স্তরে স্তরে যখন জমা হচ্ছে পাললিক শিলাগুলো, তখন তার মাঝখানে যেহেতু সমুদ্রের তলে হচ্ছে বা নদীর তলায় হচ্ছে, সেহেতু কোনো মাছ বা কোনো উদ্ভিদের দেহাবশেষ কিন্তু তার মধ্যে চাপা পড়ে যায়। ঠিক আছে, পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহে প্রস্তরীভূত হয়ে তাদের দেহাবশেষের ছাপ পড়ে যায়। একে বলা হয় জীবাশ্ম। দেখো, একটা মাছের কিন্তু ছাপ পড়ে গেছে, তাই না? এটিও কিন্তু জীবাশ্ম উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জীবাশ্ম কাকে বলে। তাহলে কি বলবে জীবাশ্ম কাকে বলে, বলো কেউ আমাকে। ভেরি গুড। পাললিক শিলা সৃষ্টির সময় স্তরে স্তরে যখন জমাট বাঁধে, তার নিচে সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ চাপা পড়ে যায়। চাপা পড়ে তাদের দেহাবশেষে যে ছাপ পড়ে তৈরি হয়, বা তাদের দেহের প্রস্তুরীভূত হয়ে দেহাবশেষে ছাপ পড়ে তৈরি হয় জীবাশ্ম। তাই তো? আচ্ছা, এরপরে আমরা এই যে পাললিক শিলার শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। দেখো স্টুডেন্ট, পলির যে উৎপত্তি হয়, সেই পলির উৎপত্তি অনুসারে কিন্তু শিলাকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি বলতো? এক হচ্ছে সংঘাত শিলা, আর ২ নম্বর হচ্ছে অসংঘাত শিলা। প্রথমে আমরা জানবো সংঘাত শিলা কাকে বলে। দেখো, প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করছে, তাকে আমরা বলবো কি সংঘাত শিলা। অর্থাৎ বহু বছর ধরে শিলাগুলো ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। কোন উপায়ে? বর্জিত প্রক্রিয়া, যেমন নদী, সমুদ্র স্রোত, হিমবাহ, বায়ু ইত্যাদির দ্বারা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করে, তাকে আমরা বলবো সংঘাত শিলা। উদাহরণ কি? দেখো, কংগ্লোমারেট, ব্রেক্সিয়া ইত্যাদি কিন্তু হলো সংঘাত শিলার উদাহরণ। নিচে তোমরা যে প্রথম ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু হলো কংগ্লোমারেটের উদাহরণ। এটি একটি সংঘাত শিলা। আচ্ছা, এরপরে আমরা আসবো অসংঘাত শিলা কি। দেখো, রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে কিন্তু সৃষ্টি শিলা হলো অসংঘাত শিলা। অর্থাৎ এটি কিন্তু যে চূর্ণ বিচূর্ণ হয়ে যে প্রাচীন বহির্জাত প্রক্রিয়া দ্বারা প্রাচীন দিন ধরে চলে আসছে তেমন কিন্তু নয়। রাসায়নিক উপায়ে কিন্তু এটি হচ্ছে, অথবা জৈবিক উপায়ে সৃষ্টি যে শিলা, তাকে আমরা কি বলবো অসংঘাত শিলা। উদাহরণ কি? উদাহরণ হলো চুনাপাথর, লবণ ইত্যাদি হলো অসংঘাত শিলা। এই যে নিচের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলো কিসের ছবি? চুনাপাথরের না? এই চুনাপাথর হলো কিন্তু এক ধরনের পাললিক শিলা, এবং এটি অসংঘাত শিলার উদাহরণ। তাহলে স্টুডেন্ট আমাকে বলো যে সংঘাত শিলার একটি উদাহরণ কংগ্লোমারেট। আচ্ছা, অসংঘাত শিলার একটি উদাহরণ চুনাপাথর, তাই তো? এবারে এটা তো আমরা গেল পলির উৎপত্তি অনুসারে। এবারে পলির যে যান্ত্রিক উপায় রয়েছে, সেই যান্ত্রিক উপায়ে পাললিক শিলাকে কিন্তু আবার ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি? চলো সেটা আমরা একটু দেখে নিই। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কিন্তু আবার ৩ প্রকার। কি কি? কাদা পাথর, বেলে পাথর আর কংগ্লোমারেট। এগুলি কিন্তু সবই যান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে। দেখো, কাদা পাথর কিন্তু হচ্ছে কর্দমময়। ঠিক আছে, কাদা পাথর যেমন কাদা হয়, ঠিক তেমনি কিন্তু কাদা পাথর। এর ব্যাস 0.06 মিমি এর কম হয়। আর এর যে ব্যাসযুক্ত দানা, সেটার কথাই কিন্তু আমি তোমাদের বললাম। তাহলে ১ নম্বর কি হলো? কাদা পাথর। ২ নম্বর কি? বেলে পাথর। বেলে পাথরে কি থাকে? বালুকাময়, অর্থাৎ বেশিরভাগ বালি দিয়ে কিন্তু এই বেলে পাথরটা তৈরি হয়। এর ব্যাস তোমার 0.06 থেকে 2 মিমি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এর যে দানাগুলো রয়েছে, সেই দানাগুলোর ব্যাস 0.6 থেকে 2 মিমি পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম? যে যান্ত্রিক উপায়ে গঠিত শিলা ৩ প্রকার। প্রথম কাদা পাথর, ২ বেলে পাথর, এবং যেটা লাস্ট রয়েছে তোমাদের বইতে ৩ নম্বর, সেটা হচ্ছে কংগ্লোমারেট। কংগ্লোমারেট কিন্তু হচ্ছে প্রস্তরময়। ঠিক আছে, এর ব্যাস কিন্তু খুব বেশি, 2 মিমি এর বেশি ব্যাসযুক্ত দানা হচ্ছে কিন্তু কংগ্লোমারেট। তাহলে তোমাদের যে প্রথম ছবিটা রয়েছে এখানে দেখো, এটি কিন্তু হলো কাদা পাথরের ছবি। এর সূক্ষ্ম দানা হয়, দানাগুলো কি হয়? সূক্ষ্ম, ব্যাস কত? 0.06 মিমি। তারপরে দেখো বেলে পাথর, 0.6 থেকে 2 মিমি কিন্তু হয়ে যায় এই বেলে পাথরের ব্যাস। আর লাস্টে রয়েছে দেখো কংগ্লোমারেট, এর ব্যাস কিন্তু সব থেকে বেশি,
2 মিমির বেশি ব্যাসযুক্ত দানা কিন্তু রয়েছে এই কংগ্লোমারেটে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমি যখন তোমাদের বলেছিলাম যে পাললিক শিলার গুরুত্বপূর্ণ 3টি উদাহরণ, কি কি বলেছিলাম? কাদা পাথর, বেলে পাথর আর চুনা পাথর বলেছিলাম না? এই যে 3টি পাললিক শিলা, সেই পাললিক শিলা সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে। অর্থাৎ এই শিলা কিভাবে তৈরি হয়, আবার এই শিলাগুলো দ্বারা কি কি ব্যবহার বা আমাদের কি কি ব্যবহারে এই চুনাপাথর, কাদা পাথর, বেলে পাথর ইত্যাদি প্রয়োজন হয়, সেই সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। 3টি পাললিক শিলার পরিচয়। প্রথমে আমরা দেখব চুনাপাথর সম্পর্কে। 1 নম্বর কি? চুনাপাথর। দেখো, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট কিন্তু বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল আবার অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয়। তাহলে বিশুদ্ধ জলে কিন্তু দ্রবীভূত হচ্ছে না, অ্যাসিড জল বা বৃষ্টির জল ইত্যাদি জলে কিন্তু দ্রবীভূত হয় এবং এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। তাহলে চুনাপাথর কি হচ্ছে? বৃষ্টির জল আর অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হচ্ছে। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম। দেখো, চুনাপাথরের কিন্তু ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম, অর্থাৎ এর ভঙ্গুরতা বেশি, সহজে কিন্তু চুনাপাথরটা ভেঙে যায়। আর তোমরা আগেই পড়েছিলে যে পাললিক শিলা কিন্তু খুব সহজে ভেঙে যায়, আগ্নেয় শিলার মতো অতটা শক্ত কিন্তু পাললিক শিলা নয়। এবং এর প্রবেশ্যতাও বেশি। প্রবেশ্যতা অর্থাৎ এর মধ্যে তরল বা গ্যাসীয় পদার্থ কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারে, তাই চুনাপাথরের প্রবেশ্যতা অনেকটা বেশি। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয়। দেখো, চুনাপাথর যেহেতু প্রবেশ্যতা বেশি, ফলে বৃষ্টি যখন ফোঁটা পড়ছে তাহলে সেই চুনাপাথরের কিন্তু গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে কি হচ্ছে? এর প্রবেশ্যতা কিন্তু অনেকটা বেশি এবং জল কিন্তু নিচের স্তর অবধি পৌঁছে যায়। চুনাপাথরের রং কেমন হয়? সাদা হতে পারে, ধূসর হতে পারে, সবুজ হতে পারে, আবার কিন্তু কালচেও হতে পারে। তাহলে চুনাপাথরের রং কেমন বললাম স্টুডেন্ট? সাদা, ধূসর, সবুজ, তাই তো? এরকম চুনাপাথরের কিন্তু গুহা ভারতবর্ষের একটা জায়গায় লক্ষ্য করা যায়। কোথায় জানো? ভারতবর্ষের যেখানে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সব থেকে বেশি, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? চেরাপুঞ্জির মৌসুমী নামে না? সেই চেরাপুঞ্জির মৌসুমী নামে কিন্তু এরকম চুনাপাথর গঠিত কিছু গুহা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চুনাপাথরের ব্যবহার সম্পর্কে জানবো। দেখো, ঘর তৈরিতে যে সিমেন্ট লাগে, জানো তো নিশ্চয়ই? সেই সিমেন্ট তৈরিতে কিন্তু চুনাপাথর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে, অর্থাৎ লোহা উৎপন্ন হয় সেখানে যে কাঁচামাল লাগে, সেই কাঁচামাল শিল্পেও কিন্তু চুনাপাথরের ব্যবহার লক্ষণীয়। তাহলে তোমরা কি জানলে? জানলে যে চুনাপাথর কিভাবে সৃষ্টি হচ্ছে, এর রং কেমন এবং এর ব্যবহার কি। তোমাদের পরীক্ষায় কিন্তু চুনাপাথরের ব্যবহার আসতেই পারে। তোমরা কি বলবে? চুনাপাথর মূলত সিমেন্ট তৈরিতে এবং লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে কিন্তু চুনাপাথর ব্যবহার হয়, তাই তো? এবং চুনাপাথর, যেখানে আমি উদাহরণটা তোমাদের বললাম যে চুনাপাথর গঠিত গুহা কোথায়, ভারতবর্ষের কোথায় লক্ষ্য করা যায়? ভারতবর্ষে চেরাপুঞ্জির মৌসুমী নামে কিন্তু এরকম চুনাপাথর গঠিত গর্ত আমরা লক্ষ্য করতে পারি। দেখো, এই যে চুনাপাথরের ছবি, এগুলো প্রবেশ্যতা বেশি, সহজে ভেঙে যায় এবং সিমেন্ট তোমরা সকলেই দেখেছো, সেই সিমেন্ট শিল্পে কিন্তু বা সিমেন্ট তৈরিতে কিন্তু এই তোমার চুনাপাথর ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে। এবারে আমরা 2 নম্বর যে ভাগটা রয়েছে সেটা বেলে পাথর। সেই বেলে পাথর সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। 2 নম্বর বেলে পাথর। দেখো, বেলে পাথরের কিন্তু প্রবেশ্যতা বেশি হলেও এর প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। দেখো, বালিতে যদি আমি জল দেই বা কোনো গ্যাসীয় পদার্থ প্রবেশ করে খুব সহজেই ঢুকে যাবে অভ্যন্তরে, তাই না? তাহলে এর প্রবেশ্যতা কিন্তু যথেষ্ট বেশি। তবে এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি, অর্থাৎ খুব সহজেই যে কাদা পাথরের মতো যে ভেঙে যায় সেরকম কিন্তু নয়। ঠিক আছে? এবারে বেলে পাথর কিন্তু বিভিন্ন রঙের হতে পারে। দেখো, হলুদ হতে পারে, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর প্রভৃতি যে রং, প্রভৃতি রঙের কিন্তু বেলে পাথর হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলে মৃত্তিকা লবণাক্ত এত বেশি থাকায় সেখানকার মাটি কিন্তু উর্বরতা কম। যেহেতু
মৃত্তিকায় যদি লবণ মেশে তাহলে কি হবে? মৃত্তিকার উর্বরতা কমবে না বাড়বে? কমে যাবে না? তাহলে এই যে বেলেপাথরযুক্ত অঞ্চলে যেখানে বেলেপাথরের প্রাধান্য বেশি, সেখানকার মাটিতে কিন্তু এই বেলেপাথর থেকে লবণটা খুব সহজেই মিশে যাচ্ছে। ফলে সেখানকার মাটি কিন্তু উর্বরতা অনেকটা কম, চাষবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এই বেলেপাথর স্থাপত্য, স্মৃতিসৌধ, পাথর নির্মাণে কিন্তু কাজে লাগে। তাহলে বেলেপাথর ব্যবহার আমরা কি জানবো? বেলেপাথর কিন্তু স্থাপত্য, স্মৃতিসৌধ এবং যে পাথর নির্মাণ, সেই নির্মাণে কিন্তু বেলেপাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা কেউ কখনো আহ, পুরী ঘুরতে গেছো বা দিল্লি ঘুরতে গেছো? পুরী গেছো অনেকে, তাই না? আচ্ছা, তোমরা পুরীতে গিয়ে কি দেখেছো? পুরীর মন্দির দেখেছো, আর কি দেখেছো? উদয়গিরি, খণ্ডগিরি মন্দির দেখেছো? দেখেছো না? তাহলে এই যে উদয়গিরি, খণ্ডগিরি, এগুলো কিন্তু সবই বেলে পাথরের তৈরি। তোমরা দিল্লিতে লালকেল্লা আছে সকলেই জানো, তাই না? এই লালকেল্লা কিন্তু সম্পূর্ণরূপে বেলে পাথরে তৈরি। ঠিক আছে? লাল বেলে পাথর যেটা রয়েছে, সেই লাল বেলে পাথরে কিন্তু লালকেল্লা তৈরি হয়েছে। দেখো, এটা হলো লালকেল্লার ছবি, তাই তো? এটা কিন্তু সম্পূর্ণ বেলে পাথরে তৈরি হয়েছে। লাল দেখতে, কারণ এটি লাল বেলে পাথরে তৈরি হয়েছে। এর আগেই বললাম যে আমি এই বেলে পাথরের ভঙ্গুরতা যথেষ্ট কম, ফলে বহু বছর ধরে কিন্তু এগুলো টিকে রয়েছে। আচ্ছা, এরপরে নিচে যে ছবিটা দেখো, এটি হলো জয়সলমীরের, রাজস্থান যে রয়েছে সেই রাজস্থানে জয়সলমীরের যে সোনার কেল্লা, সেই সোনার কেল্লা। এটা কিন্তু বেলে পাথরে তৈরি একটি সুদর্শন নিদর্শন। আচ্ছা, এছাড়া খাজুরাহোর যে মন্দির রয়েছে ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে, যেমন লাল কেল্লা বললাম, উদয়গিরি খণ্ডগিরি বললাম, সোনার কেল্লা বললাম, এগুলো সবই কিন্তু বেলে পাথরের তৈরি। ঠিক আছে? তাহলে কি জানলে যে বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর রঙের হতে পারে এবং স্থাপত্য ও স্মৃতিসৌধতে কিন্তু বেলে পাথর কাজে লাগে। এরপরে যে ৩ নম্বর রয়েছে, সেটি হলো কিন্তু কাদা পাথর। কাদা পাথর দেখো, এর রং কালচে ধূসর হতে পারে, কালচে হতে পারে, আবার খুবই ধূসরও কিন্তু এর রং হতে পারে। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট লক্ষ্য করা যায়। পাললিক শিলার মধ্যে কি স্তরায়ন লক্ষ্য করা যায়? তো ঠিক তেমনি কাদা পাথরের মধ্যে কিন্তু স্তরায়ন লক্ষ্য করা যায়। এই কাদা পাথর কিন্তু সমুদ্র তলদেশ বা নদীর তলদেশের সৃষ্টি হয়, ফলে খুব সহজে স্তরায়নটা বা যে চিড় খাওয়ার দাগ, সেই চিড় খাওয়ার দাগটা কিন্তু খুব সহজেই লক্ষ্য করা যায়। এটি মিহি দানাযুক্ত শিলার উদাহরণ। তাহলে যদি তোমাদের পরীক্ষায় বলে যে মিহি দানাযুক্ত শিলার উদাহরণ কোনটা, অর্থাৎ এর ব্যাস কিন্তু খুবই কম। কত বলেছিলাম মনে আছে? যে কাদা পাথরের ব্যাস কত মনে আছে? 0.06 এর মিমির কম ব্যাসযুক্ত যে দানাগুলো, সেগুলোকে কিন্তু হচ্ছে কাদা পাথর। এবার দেখো, এর সছিদ্রতা বেশি, অর্থাৎ কোনো কিছু প্রবেশ করালে খুব সহজেই কিন্তু প্রবেশ করা যায়, ছিদ্র ছিদ্র থাকে না কাদাতে, এটাও কিন্তু ঠিক তেমনই। খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলার গঠন অঞ্চলে বড় ধরনের কোনো নির্মাণ কাজ বা নির্মাণ কার্য করা উচিত না। ধরো কোনো অঞ্চল কাদা পাথরের তৈরি হতে পারে, সেখানে কিন্তু বড় নির্মাণ কাজও করা উচিত নয়। কেন? কারণ এই যে শিলায় এই স্তরটা বা যে অঞ্চলটা গঠিত, সেটা কিন্তু হলো কাদা পাথর। আর কাদা পাথর আমরা কি দেখলাম? এর প্রবেশতা বা সছিদ্রতা বেশি থাকার জন্য খুব সহজেই কিন্তু এটি ভেঙে যায়, ফলে নির্মাণ কাজ কিন্তু করা উচিত না, তাই তো? আচ্ছা, এবারে ব্যবহার। দেখো, যেহেতু বড় নির্মাণ কাজ তেমন কিছু হয় না, তাই এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির যে টালি হয়, তোমরা সকলেই দেখেছো, টালি দেখেছো তো, যে মাটির তৈরি টালি, সেই টালি কিন্তু মাটি পুড়িয়ে টালি তৈরি করা হয়। সেই টালি তৈরিতে কিন্তু প্রচুর পরিমাণে এই কাদা পাথরটি ব্যবহার করা হয়। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকে তোমাদের শুধু ও কেবলমাত্র আমি যে শিলার যে শ্রেণীবিভাগ পাললিক শিলা, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবারে আজকের যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেখান থেকে পরীক্ষায় আসে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেটা একটু আমরা দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাললিক শিলা কাকে বলে, বলে ফেলো তোমরা, খুব সহজ তো, বলো।
দেখি কেমন আমার ক্লাসের পড়াটা তোমরা শুনছো। ভেরি গুড, একদমই তাই, ঠিক ভালো বলেছো। ও ও বলল যে আগ্নেয় শিলা বহুদিন ধরে যে প্রাকৃতিক পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়, সেই ক্ষয়প্রাপ্ত জিনিসগুলো সমুদ্র তলদেশ বা নদীর তলদেশে ধীরে ধীরে বহুদিন ধরে সঞ্চিত হয়ে স্তরে স্তরে জমাট বেঁধে এবং শক্ত হয়ে কিন্তু পাললিক শিলার সৃষ্টি করে, তাই তো? ঠিক বলেছে? ঠিক বলেছে। দেখো, এই পাললিক শিলা কিন্তু যে শক্তিগুলোর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় সেগুলো কি বলতে পারবে? পৃথিবীর যে বহির্জাত শক্তিগুলো কি কি? নদীর কাজ, হিমবাহের কাজ, সমুদ্র তরঙ্গের কাজ, বায়ু কাজ ইত্যাদির ফলে আগ্নেয়শিলা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চিত হচ্ছে এবং সেটি সমুদ্র তলদেশ বা নদীর তলদেশে সঞ্চিত হচ্ছে এবং সেখানে সঞ্চিত হয়ে কঠিন এবং শক্ত হয়ে কিন্তু ধীরে ধীরে পাললিক শিলার সৃষ্টি করছে। আচ্ছা, ২ নম্বর দেখো, পাললিক শিলা কয়েকটি বিশেষত্ব আলোচনা করো। বিশেষত্ব মানে পাললিক শিলার কিন্তু যে বৈশিষ্ট্য সেটাকে কিন্তু আমরা বোঝাচ্ছি। তাহলে বিশেষত্বগুলি কি কি হবে? ১ নম্বর বলো। ভেরি গুড, পাললিক শিলা সহজে কি ভেঙে যায়, তাই না? ২ নম্বর, বাহ, এই শিলায় কিন্তু একমাত্র জীবাশ্ম লক্ষ্য করা যায়, তাই তো? ৩ নম্বর, এই শিলার প্রবেশতা খুব বেশি, তাই তো? যেহেতু ও এর মধ্যে জল বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ খুব সহজেই প্রবেশ করতে পারে, তাই এর প্রবেশতা কিন্তু খুবই বেশি। আর কি বলেছিলাম যে ভঙ্গুরতা কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ সহজে ভেঙে যায়। তাহলে ক্ষয় প্রতিরোধের যে ক্ষমতা সেটা কম না বেশি বলতো? ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু যথেষ্ট কম রয়েছে বা বিভিন্ন রকম রয়েছে। যেমন আগ্নেয় শিলায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কি যথেষ্ট বেশি, কিন্তু এই শিলায় বিভিন্ন রকম রয়েছে, সহজে ভেঙেও যায়। আবার কিছু কিছু তোমার পাললিক শিলা রয়েছে যেগুলো সহজে আবার ভাঙে না। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য তোমাদের মনে পড়ছে বলো? কেলাসের গঠনটা কি দেখা যায় এই শিলায়? তাহলে এই শিলায় কিন্তু কেলাসের গঠন দেখা যায় না, এটিও একটি বৈশিষ্ট্য। এবং এই শিলাতে কিন্তু তোমার আহ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা স্তরে স্তরে কিন্তু সঞ্চিত হয়। ঠিক আছে, আবার এখান থেকেই কিন্তু আমরা প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি উত্তোলন করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ৩ নম্বর দেখো, ৩টি পাললিক শিলা উদাহরণ দাও, বলো। ১ নম্বর চুনাপাথর, ভেরি গুড। ২ বেলে পাথর। ৩ খুব ভালো কাদা পাথর। তাহলে ৩টে পাললিক শিলা যদি উদাহরণ বলে আমরা কি বলবো? চুনাপাথর, কাদা পাথর আর বেলে পাথর। জীবাশ্ম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জীবাশ্মের ইংরেজি কি বলতো আমাকে? ভেরি গুড, ফসিলস, তাই তো? জীবাশ্মের ইংরেজি কিন্তু হচ্ছে ফসিলস। জীবাশ্মটা কি? দেখো, পাললিক শিলা যখন স্তরে স্তরে দিনের পর দিন সঞ্চিত হচ্ছে, এই পাললিক শিলা সঞ্চিত হওয়ার সময় সমুদ্রের তলদেশে সঞ্চিত হচ্ছে, ফলে সমুদ্রের তলদেশে কোনো বড় প্রাণী বা বিভিন্ন উদ্ভিদ যখন চাপা পড়ে যাচ্ছে, চাপা পড়ে কিন্তু একটা প্রস্তরভূত স্তর বা তাদের যে দেহাবশেষের চিহ্ন বা ছবি কিন্তু থেকে যাচ্ছে, ছাপ থেকে যাচ্ছে, মেন কথা। আচ্ছা, এই ছাপটাই কিন্তু হচ্ছে জীবাশ্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো জীবাশ্মটা কি, তাই তো? কেবলমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম লক্ষ্য করা যায়। ৫ নম্বর প্রশ্ন দেখো, সিমেন্ট ও লৌহ ইস্পাত শিল্পে কোন পাললিক শিলা প্রয়োজন হয়? বলো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভেরি গুড, চুনাপাথর কিন্তু সিমেন্ট তৈরিতে বা লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা, বেলে পাথরে নির্মিত কয়েকটি স্থাপত্য ও সৌধ বা স্মৃতিসৌধের উদাহরণ দাও। আচ্ছা, বেলে পাথরে কি কি রং হতে পারে জানো? সাদা, ধূসর, লালচে, গোলাপি ইত্যাদি কিন্তু বেলে পাথরের রং হতে পারে। তাহলে কয়েকটি স্থাপত্য ও স্মৃতিসৌধের উদাহরণ দাও। ভেরি গুড, উদয়গিরি, খণ্ডগিরি, সোনার কেল্লা, লাল কেল্লা, তাই না? এগুলি সবই কিন্তু হলো বেলে পাথরে নির্মিত। এরপরে দেখো, বাড়ির টালি তৈরিতে কোন পাললিক শিলা ব্যবহার করা হয়?
বলো, কাদা পাথর না? তাহলে বাড়ির টালি তৈরিতে কিন্তু সব থেকে বেশি কাদা পাথর নির্মিত করা হয়, কাদা পাথর ব্যবহার করা হয়। কাদা পাথরের যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বড় কোনো নির্মাণ কাজ করা উচিত নয়, কারণ খুব সহজেই কিন্তু এই কাদা পাথরগুলো ভেঙে যায়, তাই তো? ফলে সেখানে কিন্তু নির্মাণ কাজ করা উচিত নয়। ঠিক আছে স্টুডেন্ট, আজকের তাহলে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে আরেকটি আগ্নেয় শিলা রয়েছে, সরি আরেকটি যে তোমাদের শিলা রয়েছে, সেটি কি? রূপান্তরিত শিলা। সেই রূপান্তরিত শিলা সম্পর্কে কিন্তু বিস্তারিত ক্লাস নেব, এবং তার সাথে যে শিলা চক্র রয়েছে সেই শিলা চক্র সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।